হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ তোমাদেরকে আমি গণিতের অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়টির নাম কি? দ্বিতীয় অধ্যায়ের নাম হলো একটি চল এবং একঘাত বিশিষ্ট সমীকরণ গঠন এবং তার সমাধান। ইংরেজিতে আমরা কি বলতে পারি? ফরমেশন অফ লিনিয়ার ইকুয়েশনস ইন ওয়ান ভেরিয়েবল অ্যান্ড দেয়ার সলিউশন। সমীকরণ, একঘাত বিশিষ্ট সমীকরণ গঠন এবং তাহাদের সমাধান নিয়ে আমরা আজ আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী 2.4, লাস্ট অনুশীলনী 2.4। আমি আগে কিছু প্রশ্নের আলোচনা করেছি। অনুশীলনী 2.4 থেকে প্রথম 4টি কোশ্চেন আগেই আলোচনা হয়ে গেছে। আজ আমরা কোশ্চেন নাম্বার 5 থেকে কন্টিনিউ করব। আশা করি আগের আলোচনাগুলি তোমরা ঠিকঠাকভাবে বুঝতে পেরেছো। যদি কিছু কিছু অসুবিধা থাকে এগুলির মধ্যে আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। আজ আমি কোশ্চেন নাম্বার 5 থেকে আলোচনা শুরু করব। কোশ্চেন নাম্বার 5, কোশ্চেনটি কী আছে আগে একটু পড়ে নিই। তোমার মার বর্তমান বয়স তোমার বর্তমান বয়সের 3 গুণ। 7 বছর পর তোমার যত বয়স হবে তা তোমার মার বর্তমান বয়সের হাফ অংশ, 2/1 অংশ। তোমার ও তোমার মার বর্তমান বয়স কত? তাহলে আমাদের কী বের করতে হবে? তোমার বয়স ও তোমার মার বর্তমান বয়স। তাহলে কি দেওয়া আছে আমাদের এখানে? তোমার মার বর্তমান বয়স তোমার বর্তমান বয়সের 3 গুণ। মার বয়স তোমার বয়সের 3 গুণ। তাহলে আমরা কী ধরে নিতে পারি? আমরা আগেই জানি অজানা রাশি এক্সের মাধ্যমে আমরা সমাধান করব। তাহলে আমরা ধরে নেই, মনে করো তোমার বর্তমান বয়স এক্স বছর। আমরা কি ধরে নিলাম? আমরা ধরে নিলাম তোমার বর্তমান বয়স এক্স বছর। তাহলে তোমার মার বর্তমান বয়স তোমার বর্তমান বয়সের 3 গুণ। তাহলে তোমার মার বয়স কত হবে? তোমার মার বয়স হবে এক্সের 3 গুণ, মানে 3 ইন্টু এক্স। সুতরাং তোমার মার বর্তমান বয়স হবে এক্সের 3 গুণ। যেহেতু তোমার বয়স কি ধরা হয়েছে? তোমার বয়স ধরা হয়েছে এক্স বছর, তোমার মার বর্তমান বয়স হবে তাহার 3 গুণ। তো 3 ইন্টু এক্স, 3x বছর। তাহলে কি তারপর কি দিয়েছে? 7 বছর। তাহলে তোমার বয়স বর্তমান বয়স হলো এক্স বছর, তোমার মার বর্তমান বয়স হলো 3x বছর। আর কি দেওয়া আছে? 7 বছর পর তোমার যত বয়স হবে, 7 বছর পর তোমার যত বয়স হবে তা তোমার মার বর্তমান বয়সের হাফ অংশ। তাহলে 7 বছর পর 7 বছর পর তোমার বয়স হবে, বর্তমান বয়স কত? বর্তমান বয়স এক্স বছর। তাহলে 7 বছর পর কি হবে? তার সাথে 7 যোগ হবে, এক্স প্লাস 7। মনে করো তোমার বর্তমান বয়স 12 বছর। তাহলে 7 বছর পর কত হবে? 12 যোগ 7, 12 যোগ 7 19 বছর, এরকম ব্যাপারটা। এত বছর। তাহলে 7 বছর পর তোমার বয়স হবে এক্স প্লাস 7 বছর। 7 বছর পর তোমার যত বয়স হবে তা তোমার মার বয়সের হাফ অংশ। 7 বছর পর তোমার বয়স হবে এক্স প্লাস 7, তা তোমার মার বর্তমান বয়সের, খেয়াল রাখবে, তা তোমার মার বর্তমান বয়স। মার বর্তমান বয়স কত? 3x বছর। তা তোমার মার বর্তমান বয়সের হাফ অংশ হবে, মানে 2/1 ইন্টু মার বর্তমান বয়স 3x। তাহলে আমরা এটাকে আরেকটু যদি সুন্দরভাবে যদি লিখি, কি লিখতে পারি? x প্লাস 7 ইকুয়াল টু 3x/2। তা আমরা সমাধান করার জন্য উপরের দিকে চলে আসি।
এখন এটা কি আছে, এক্স প্লাস 7 ইজ ইকুয়াল টু 3x/2। আমরা বজ্র গুণন করে কি পাবো, আমরা এটার নিচে নিচে মনে মনে 1 ধরতে পারি, তাহলে আমরা বজ্র গুণন করে পাই 2 ইন্টু এক্স প্লাস 7, 2 ইন্টু এক্স প্লাস 7 1 ইন্টু 3x। আমরা যদি কোনাগুনি গুণ করি, বজ্রগুণ এটার নিচে মনে মনে আমরা কী ভাবতে পারি, 1 ভাবতে পারি। তাহলে 2, এটার নিচে কি আছে 2, ভগ্নাংশের নিচের দিকে 2 আছে, আর এর উপরের দিকে কি আছে এক্স প্লাস 7। তাহলে 2 ইন্টু এক্স প্লাস 7 ইজ ইকুয়াল টু 1 ইন্টু 3x। পরের লাইন কী হবে, বা 2 দিয়ে এক্সকে মাল্টিপ্লাই করলে 2x, 2 দিয়ে 7কে মাল্টিপ্লাই করব, গুণ করব, 2 ইন্টু 7 3x, বা 2x 14 3x, 2x plus 14 is equal to 3x, বা 2x minus 3x is equal to minus 14। এখানে 3xটি কি হলো, আমরা কি জানি, অজানা রাশি xকে সবসময় বাম দিকে আনতে হবে। এখানে অজানা রাশি কি আছে 2x, আর এটা কি x আছে, তাহলে বাম দিকে আনলে কি হবে, ডান দিক থেকে বাম দিকে আসলে মাইনাস হয়ে যাবে, আর শুধু নাম্বারগুলি সংখ্যাগুলি কি হবে, ডান দিকে চলে যাবে। এটা প্লাস 14 আছে, ডান দিকে গেলে কি হবে, মাইনাস 14, বা মাইনাস x ইজ ইকুয়াল টু মাইনাস 14, x equal to 14, 2x minus 3x is equal to minus x। বড় নাম্বারের আগে মাইনাস, তাহলে মাইনাস x হবে, মাইনাস 14, মাইনাস মাইনাস ক্যান্সেল করলে x প্লাস 14। তাহলে x এর মান কত আসলো, x এর মান আসলো 14। তাহলে কি হলো, x কি ধরেছিলাম, x ধরেছিলাম আমরা তোমার বর্তমান বয়স, তাহলে তোমার বর্তমান বয়স হবে দেয়ারফর তোমার বর্তমান বয়স 14 এত বছর। তোমার মার বর্তমান বয়স 3 গুণ ছিল 3 ইন্টু এক্স, এক্সের মান কত, এক্সের মান হলো 14, গুণ করলে কত পাবো 42 বছর, গুণ করলে কত পাবো 14 ইন্টু 3 42। তাহলে তোমার মার বর্তমান বয়স হবে 42 বছর, আর তোমার বর্তমান বয়স হবে 14 বছর। তাহলে বুঝতে পেরেছো তোমরা এইভাবে দেখবে। তাহলে আমি পরবর্তী কোশ্চেন নাম্বারে চলে আসি। তোমরা এই ফাঁকে এটা লিখে নাও, তোমরা সবাই এটা সলিউশন শেষ হয়ে গেল, সমাধান কমপ্লিট হয়ে গেল, এটা লিখে নাও। এখন আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন হলো 6, কোশ্চেন নাম্বার 6। এখন আমরা আলোচনা করব কোশ্চেন নাম্বার 6 নিয়ে। আগে পড়ে শোনাচ্ছি তোমাদের বইটা হলো এটা হলো ক্লাস 8-এর বই, তোমরা দেখবে বই থেকে। পরবর্তী কোশ্চেন, চন্দ্রীপুর পঞ্চায়েতে একটি আয়তকার জায়গা বিদ্যালয়ের জন্য রাখা আছে। জায়গাটির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 11:4। জায়গাটিকে বেড়া দেওয়ার জন্য প্রতি মিটারে 100 টাকা করে খরচ হলে, প্রতি মিটারে 100 টাকা করে খরচ হলে মোট 75,000 টাকা লাগে, 75,000 টাকা লাগে। জায়গাটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তাহলে জায়গাটি কীরকম, জায়গাটি হলো আয়তকার, জায়গাটি হলো আয়তকার। আয়তক্ষেত্রের ধারণা তোমাদের আছে, যার এটি হলো দৈর্ঘ্য আর এদিকটি হলো প্রস্থ। এটি একটি আয়তকার জায়গা, চণ্ডীপুর পঞ্চায়েতে একটি আয়তকার জায়গা। এই আয়তকার জায়গাটি বিদ্যালয় নির্ণয় করার জন্য রাখা আছে। এটি হলো বড় অংশটি হলো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আর ছোট দিকটি হলো আয়তক্ষেত্রের প্রস্থ। এখানে কি দেওয়া আছে, জায়গাটির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত
11:4 জায়গাটির মনে করো যেহেতু দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 11:4 মনে করো জায়গাটির দৈর্ঘ্য হলো 11 মনে করো জায়গাটির দৈর্ঘ্য হলো 11x মিটার এবং প্রস্থ 4x মিটার। যেহেতু আয়তকার জায়গার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 11:4 তাহলে আমরা ধরে নিলাম জায়গাটির দৈর্ঘ্য 11x, জায়গাটির দৈর্ঘ্য 11x মিটার এবং প্রস্থ 4x মিটার। জায়গাটিকে বেড়া দেওয়ার জন্য বেড়া দেওয়া মানে পুরো বাউন্ডারিটা ঘুরে আসতে হবে। বেড়া দেওয়া মানে সবটা দিক ঘুরে আসতে হবে। তো সবটা দিক ঘুরে আসাকে কি বলে? সবটা দিককে ঘুরে আসাকে বলে আয়তক্ষেত্রের পরিসীমা। এটিকে বলে, এটি গাণিতিক নাম কি? সবটা জায়গায় ঘুরে আসাকে, বাউন্ডারি বরাবর ঘুরে আসাকে আয়তক্ষেত্রের পরিসীমা। জায়গাটিকে বেড়া দেওয়ার জন্য প্রতি মিটারে 100 টাকা করে খরচ করলে, প্রতি মিটারে কত টাকা খরচ হয়? বেড়া দেওয়ার জন্য 100 টাকা। মোট খরচ কত হয়? 75,000 টাকা। 75,000 টাকা মোট খরচ হয়। তাহলে কি লিখতে পারি? জায়গার পরিসীমা, জায়গার পরিসীমা কীরকম হবে? প্রতি বর্গমিটারে জায়গাটার একবার ঘুরে আসাকে, একবার সবটা জায়গায় ঘুরে আসাকে বলে পরিসীমা। প্রতি বর্গমিটারে খরচ হয় 100 টাকা করে। তাহলে মোট খরচ কত হবে? পরিসীমা ইন্টু 100, পরিসীমা ইন্টু 100। একবার ঘুরে আসা হলো পরিসীমা, প্রতি বর্গমিটারে খরচ হয় 100 টাকা। তাহলে মোট খরচ কত হবে? পরিসীমা ইন্টু 100। পরিসীমাকে আমরা 100 দিয়ে গুণ করব। তাহলে মোট খরচের পরিমাণ কত হয়? 75,000, 75,000, 75,000 এত টাকা খরচ হয়। সুতরাং জায়গার পরিসীমা, কত হবে? 75,000 ডিভাইডেড বাই 100। অত কি হবে? একক কি আছে এখানে? এত মিটার। তাহলে আমরা এই 0 0 0 0 ক্যান্সেল করতে পারি। তাহলে জায়গার পরিসীমা কত বের হলো? 750 মিটার। তাহলে এই আয়তকার জায়গাটি পরিসীমা কত? 750 মিটার। এখন পরিসীমার সূত্র আমরা কি জানি? পরিসীমার সূত্র হলো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আয়তকার জায়গার পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। পরিসীমা সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা কি করে আসলো? এদিকটা হলো দৈর্ঘ্য, এটা হলো প্রস্থ, এটা হলো দৈর্ঘ্য, এটা হলো প্রস্থ। এটা কি করে আসলো আমি এখানে একটু আলোচনা করে নিচ্ছি। পরিসীমা কি করে আসলো? দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস দৈর্ঘ্য প্লাস প্রস্থ। পরিসীমা মানে কি? সবটা জায়গায় একবার ঘুরে আসা। দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্য 2 ইন্টু দৈর্ঘ্য, প্রস্থ প্লাস প্রস্থ 2 ইন্টু প্রস্থ। এখন 2 যদি আমরা কমন নেই তাহলে কি পাবো? তাহলে 2 যদি কমন নেই, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এইভাবে আমাদের এই সূত্রটি এসেছে, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে আমাদের দৈর্ঘ্য কত ছিল? আমাদের দৈর্ঘ্য ছিল 11x মিটার, 11x। প্রস্থ কত ছিল? প্রস্থ ছিল 4x মিটার, 4 ইন্টু x, 4x।
2 ইন্টু 11x প্লাস 4x 15x 15 ইন্টু 2 30 30x এত মিটার। আমাদের পরিসীমা কত বের হয়েছিল? 750 মিটার। তাহলে আমরা কি লিখতে পারি? পরিসীমা সমান সমান 30x সমান সমান আমরা কি লিখতে পারি? আমাদের পরিসীমা বের হয়েছিল 750 মিটার, বা x ইজিক্যাল টু 750 বাই 30। আমরা যদি ক্যান্সেল করি, 0 0 ক্যান্সেল, 3 দিয়ে ডিভাইড করলে কত আসে দেখে নাও। 3 2 যা 6, 1 5, 3 5 যা 15। তাহলে x ইকুয়াল টু কত আসে? x ইকুয়াল টু আসে x ইকুয়াল টু 25। x ইকুয়াল টু কত আসলো? 25। আমরা দৈর্ঘ্য কত ধরেছিলাম? আমরা দৈর্ঘ্য ধরেছিলাম 11x মিটার, প্রস্থ 4x মিটার। দেয়ারফোর জায়গাটির দৈর্ঘ্য কত হবে? 11x 11 ইন্টু 25 মিটার। 11 ইন্টু 25 কত আসে? 25 মাল্টিপ্লাইড বাই 11, খুব সোজা। 25 5 7 2 275 মিটার হলো আয়তকার জায়গাটির দৈর্ঘ্য। প্রস্থ কত হবে? প্রস্থ কত ছিল আমাদের? প্রস্থ ছিল 4x 4 ইন্টু x 4 ইন্টু 25 মিটার, 4 ইন্টু 25 100 মিটার। তাহলে চণ্ডীপুর পঞ্চায়েতে একটি আয়তকার জায়গা বিদ্যালয়ের জন্য রাখা আছে। ওই জায়গাটির দৈর্ঘ্য কত হবে? ওই জায়গাটির দৈর্ঘ্য হলো 275 মিটার, এবং তার প্রস্থ কত হবে? প্রস্থ হবে 100 মিটার। এখন আমরা চলে আসি কোশ্চেন নাম্বার 9। এখন আমরা আলোচনা করলাম কোশ্চেন নাম্বার 6। এখন একটু গ্যাপ দিয়ে, দুটো অঙ্ক গ্যাপ দিয়ে আমরা চলে আসি কোশ্চেন নাম্বার 9। কোশ্চেনটি কী আছে আমরা একটু পরে শোনাই। সুকান্ত ও সুভাষের বয়সের অনুপাত 5:7। আজ থেকে 4 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 3:4। তাদের বর্তমান বয়স কত? তাহলে কি দেওয়া আছে এখানে? এখানে দেওয়া আছে বর্তমান বয়সের অনুপাত। সুকান্ত ও সুভাষের বর্তমান বয়সের অনুপাত হলো 5:7। তার থেকে ঠিক 4 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 3:4। তাহলে বর্তমান বয়স কত? ঠিক একই ধরনের একটি অঙ্ক করে দেওয়া আছে তোমাদের পেজ নাম্বার 43। পেজ নাম্বার 43-এ সেম ধরনের একটি কোশ্চেন করা আছে। উদাহরণ নাম্বার 19। উদাহরণ নাম্বার 19 তোমরা এটা দেখে নেবে। তো আমি আলোচনা করছি কোশ্চেন নাম্বার 9। সুকান্ত ও সুভাষের বর্তমান বয়সের অনুপাত 5:7। তাহলে আমরা ধরে নেই, মনে করো সুকান্তের বর্তমান বয়স 5x বৎসর এবং সুভাষের বর্তমান বয়স 7x বৎসর। যেহেতু তাহাদের বর্তমান বয়সের অনুপাত 5:7, তা আমরা অনুপাত সমানুপাতের নিয়ম অনুসারে
আমরা ধরে নিলাম সুকান্তর বর্তমান বয়স 5x বছর আর সুভাষের বর্তমান বয়স 7x বছর। তাহলে এটা গেল একটা স্টেপ। আজ থেকে 4 বছর পর তাদের বয়সের অনুপাত। তাহলে 4 বছর পরে 4 বছর পরে সুকান্তের 4 বছর পর সুকান্তের বয়স হবে, এখন কত আছে? এখন আছে 5x। 4 বছর পর সুকান্তর বয়স হবে, তার থেকে 4 বেশি হবে, 5x প্লাস 4 বছর। ঠিক একই রকমভাবে 4 বছর পরে সুভাষের বয়স হবে, বর্তমানে কত আছে সুভাষের বয়স? 7x বছর। তাহলে 4 বছর পর 4 যোগ হবে 7x প্লাস 4 বছর। তাহলে 4 বছর পর তাদের বয়স হবে যথাক্রমে 5x প্লাস 4 বছর এবং 7x প্লাস 4 বছর। 4 বছর পর তাদের বয়সের অনুপাত হবে, therefore 4 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 5x প্লাস 4 is to 7x প্লাস 4। এটা অনুপাত চিহ্ন, is to 5x প্লাস 4 is to 7x প্লাস 4। আমাদের কি দেওয়া আছে? 4 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 3:4। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু 4 বছর পর তাদের বয়সের অনুপাত দেওয়া আছে 3:4, তাহলে আমরা লিখতে পারি therefore 5x plus 4 is to 7x plus 4। যেহেতু তাদের বয়সের অনুপাত হবে 3:4, আমরা লিখতে পারি 5x plus 4 is to 7x plus 4 is equal to 3:4। তাহলে এই অনুপাতটিকে আমরা কি লিখতে পারি? ভগ্নাংশের আকারে লিখতে পারি। therefore 5x plus 4 divided by 7x plus 4 is equal to 3:4 কে লিখতে পারি 3 divided by 4। নেক্সট লাইন কি হবে? এখন আমরা কি করব? বজ্র গুণন করব। বজ্র গুণ করে কি পাবো? এটা একটা ভগ্নাংশ 5x plus 4 by 7x plus 4, আর এটা আরেকটি ভগ্নাংশ 3/4। বজ্র গুণন করলে কি হবে? 4 এটার সাথে এটা 4 দিয়ে এটাকে ইন্টু 4 ইন্টু 5x plus 4 is equal to 3 into 7x plus 4। 3 into 7x plus 4। বজ্র গুণন পদ্ধতি মানে কি? কোনাকুনি গুণ। 4 দিয়ে এটাকে, 3 দিয়ে এটাকে আমরা কোনাকুনিভাবে গুণ করব। বা 4 দিয়ে যদি ইন্টু করি 5 4 যা 20x, 4 4 যা 16, 3 7 যা 21, 3 4 যা 12। বা পরের লাইন হবে 20x, 21 ডান দিক থেকে বাম দিকে আসলে কি হবে? -21x, 12 নিজের সাইডেই আছে 12, 16 শুধু সংখ্যা, বাম দিক থেকে ডান দিকে গেলে কি হবে? সাইন পরিবর্তন হবে। তাহলে 12 minus 16 বা 20x minus 21x minus x is equal to 12 minus 16। বড় থেকে ছোটটা মাইনাস করবো, করলে কি পাবো? 4। বড় সংখ্যার আগে কি আসে? বিয়োগ চিহ্ন, তাহলে হবে -4। মাইনাস মাইনাস ক্যান্সেল,
বাই এক্স ইকুয়াল টু 4। তাহলে দেয়ার ফোর এক্সের মান কত আসলো 4। আমাদের কি ছিল, আমাদের কি দেওয়া ছিল, আমাদের ছিল সুকান্ত ও সুভাষের বয়সের অনুপাত 5:7। সুতরাং সুকান্তর বর্তমান বয়স কত হবে? সুকান্তর বর্তমান বয়স 5x, তো 5 ইন্টু 4, 5x 5 ইন্টু 4 20 বৎসর। তাহলে সুকান্তর বর্তমান বয়স হলো 20 বৎসর। সুভাষের বর্তমান বয়স হবে, সুভাষের কত ছিল বর্তমান বয়স? 7x, 7 ইন্টু 4 28 বৎসর। তাহলে সুভাষের বর্তমান বয়স হয়ে গেল 28 বৎসর। আমাদের এগুলি বের করতে চেয়েছে, আমাদের চেয়েছে কি, তাহলে তাহাদের বর্তমান বয়স কত? প্রথমটি হলো সুকান্তর বর্তমান বয়স। সুকান্তর বর্তমান বয়স 5x আমরা ধরেছিলাম, যেহেতু রেশিও ছিল 7, 5x, তো 5 ইন্টু x এর মান 4, 5 ইন্টু 4 20 বৎসর। সুভাষের বর্তমান বয়স 7x, 7 ইন্টু 4 28 বৎসর। এখন তোমরা তুলে নাও, এটা আস্তে আস্তে তুলে নাও। কোশ্চেন নাম্বার 10, আমরা লাস্ট কোশ্চেন এই অধ্যায় 2 এর লাস্ট কোশ্চেন, এটা এক্সারসাইজ 2.4 এর লাস্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 10, একটি মূলদ সংখ্যার লব অপেক্ষা হর 8 বেশি। লব অপেক্ষা হর 8 বেশি, তাহলে লব কোনটাকে বলে দেখে নাও একটু। লব বলে একটি ভগ্নাংশের উপরেরটিকে বলে লব, নিচেরটিকে বলে হর। ইংরেজিতে কি বলে? এটাকে বলে ডিনোমিনেটর, আর এটাকে বলে নিউমারেটর, আর নিচেরটিকে বলে ডিনোমিনেটর। উপরে ভগ্নাংশের উপরেরটাকে বলে লব, নিচেরটাকে বলে হর। তাহলে মূলদ সংখ্যা বলতে আমরা কি বুঝি? যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় এবং q নট ইকুয়াল টু 0, তাকে বলে মূলদ সংখ্যা। এই বিষয়টি তোমাদের ক্লাস 9-এ আরও ভালোভাবে আলোচনা করা হবে। তাহলে কি আছে আমাদের? মূলদ সংখ্যার লব অপেক্ষা হর 8 বেশি। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে মনে করো মূলদ সংখ্যার লব x ধরে নিলাম আমরা। মূলদ সংখ্যার লবটিকে আমরা কি ধরে নিলাম? x। তাহলে হর কি হবে? তার চেয়ে 8 বেশি। মূলদ সংখ্যার লব অপেক্ষা হর 8 বেশি, সুতরাং হর হবে তার চেয়ে 8 বেশি, x প্লাস 8। তাহলে মূলদ সংখ্যাটি কি হবে? দেয়ারফর মূলদ সংখ্যা সমান সমান কি? লব ডিভাইডেড বাই হর, x বাই x প্লাস 8। এটি হলো আমাদের মূলদ সংখ্যা। তাই আমাদের মূলদ সংখ্যাটি হবে x ডিভাইডেড বাই x প্লাস 8। আমি মূলদ সংখ্যা অবধি তৈরি করে দিলাম। মূলদ সংখ্যাটি হবে x বাই x প্লাস 8। তাহলে মূলদ সংখ্যা থেকে কি করতে হবে? মূলদ সংখ্যা এখন লবের সাথে 17 যোগ করা হলে, আমরা যদি x এর সাথে যদি 17 অ্যাড করি এবং হর থেকে যদি আমরা 1 বিয়োগ করি, তাহলে সংখ্যাটি গিয়ে কি দাঁড়াবে? 3/2। বাংলায় যদি বলি 2/3। এই বাকি অংশটি তোমরা বাড়িতে করে নেবে, আর যদি অসুবিধা হয় এটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে।